This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকাল থেকে বেশ কিছু ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি টিভি9 বাংলার হাতে, এবং তারপর থেকে আমরা আপনাদের সেই ছবিগুলো দেখাচ্ছি। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম চত্বরের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ছবি এবং ভিডিও জানিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্যে। কলকাতা পুলিশও সাফাইও দিল। তবু প্রশ্নগুলো থেকেই গেল। খুন, ধর্ষণস্থলে কেন এত লোক? এরা কারা? কেন এলো এরা? কি উদ্দেশ্যে এই জমায়েত? প্রমাণ লোপাট তাহলে? এই নিয়েই তো চর্চা। আজ টিভি9 স্পেশালেও তাই নিয়েই কথা হবে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। তিলোত্তমা ধর্ষণ খুনে মোড় ঘোরানো এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাস্থলে ঘটনার দিন বহিরাগতদের জমায়েতের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য। সেমিনার রুম চত্বরে একাধিক ব্যক্তির উপস্থিতি দেখা যাচ্ছে, 6 জন বেশ প্রভাবশালী। কিন্তু মজার কথা, এদের কারোর সঙ্গে আরজিকর হাসপাতালে সরাসরি কোনো যোগ নেই। আর প্রশ্ন তো এখানেই, কেন তারা সেদিন সেমিনার রুম চত্বরে গিয়েছিলেন? কেউ ডেকেছিল? যাদের ছবি দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের পরিচয় আরো ভালো করে আপনাদের দেখাবো। এখন উত্তর খোঁজার চেষ্টা করব, কেন কি কারণে ঘটনাস্থলের আশেপাশে গিয়েছিলেন এরা। প্রথমে আসা যাক পরিচয় পর্বে। কারা ছিলেন ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের পরিচয় দেওয়া যাক শুরুতেই। বিগ ওয়ালে তাদের একটু পরিচয়টা ভালো করে সেরে নি। প্রথমেই দেবাশিস সোম, ছবিটা দেখুন, দেখা যাচ্ছে ভিডিওতে। দেবাশিস সোম ফরেনসিক মেডিসিন চিকিৎসক, তিনি সেদিন ছিলেন। তারপরের জন বিরূপাক্ষ বিশ্বাস, তৃণমূলের চিকিৎসক নেতা। তারপর দেখা যাচ্ছে কার নাম? অভিক দে, তৃণমূলের চিকিৎসক নেতা। এর কাণ্ড আপনাদের আরো জানাবো আমরা। এরপর রয়েছে সুশান্ত রায়, সহসভাপতি রাজ্য মেডিকেল কাউন্সিল। প্রথম 3 জনের ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকেই, কিন্তু এদের কেউই আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত নন। তবে এই 3 জন ছাড়াও ছিলেন আরও 3 জন, তাদের ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু তারা যে ছিলেন তার প্রমাণ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতির বক্তব্যে। আমাদের প্রশ্নের উত্তরে তিনিই জানিয়েছেন সেদিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। 9 তারিখে সকালবেলা ওই 10:30-10:30টার সময় ক্যালকাটা মেডিকেল কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। সেখানে আমরা মেডিকেল কাউন্সিল থেকে আমাদের ইনভাইট করেছিল। মিটিং চলাকালীনই হঠাৎ করে আমাকে একজন ফোন করে জানালো যে এরকম একটি মেয়ে এখানে মারা গেছে, রেপ হয়েছে, এই ধরনের কিছু একটা বলেছে আর কি। হ্যাঁ, রেপ হয়েছে, মারা গেছে, এই ধরনের কথা বলেছে। তখন আমাদের কাউন্সিলিং মিটিং চলছিল। কাউন্সিলিং মিটিংটা আমি সুচিত্রাকে সঙ্গে সঙ্গে জানালাম, কারণ যে মেয়েটি মারা গেছে সেটা ডাক্তার, আমাদের কাউন্সিলের মেম্বার একজন, আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রেশন করা হয়। তখন মেডিকেল কাউন্সিল থেকে আমরা একটা টিম করে, ধরুন আমি, ডক্টর দে, বিরূপাক্ষ ছিল ওখানে, বিরূপাক্ষ, তারপর তাপস চক্রবর্তী, এরকম ভাবে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওখানে। হাসপাতালের ব্যাপার ভালো কথা, তারা গিয়েছিলেন, প্রয়োজন ছিল যাবার। তারপর লোকজন তারা পৌঁছে গেলেন, অথচ যার সন্তান, সেই বাবা মা, তারা মেয়ের দেহ দেখতেই পেলেন না। নিয়ম বলে ক্রাইম সিনে কোনো মানুষের আনাগোনা হবে না, কিন্তু তাও পুলিশের উপস্থিতিতে কত লোকজন। কিন্তু কেন? এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে তিলোত্তমার বাবা মার বক্তব্য। প্রথম থেকেই একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। সত্যি কি তাই? কাউকে আড়াল করার চেষ্টা, কিছু কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিছু কি সত্যি আড়াল করার চেষ্টা হচ্ছে? ঘটনাস্থলে পুলিশ কর্মীদের দেখা যাচ্ছে ফুটেজে, অথচ বহিরাগতদের কেউ বারণ করলেন না ক্রাইম স্পটের ধারে পাশে যেতে।
মামলার শুনানির পর্বে সিবিআই এর আইনজীবী তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ক্রাইম স্পট ট্যাম্পার করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে আদালতে কার্যত নাজেহাল হতে হয়েছে পুলিশকে। কেন ক্রাইম স্পট ঘিরে ফেলা হয়নি সেটাই তো সবার আগে করার কথা। কেন এফআইআর করতে এত দেরি? এমন একাধিক প্রশ্নে কলকাতা পুলিশ নাজেহাল। ঘটনাস্থল ট্যাম্পার হয়েছে, সিবিআই এর আইনজীবী তেমনই দাবি করেছেন। তেমন প্রথম দিন দেহ হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে গিয়েছিল, অথচ বাবা মা সেটা জানতেন না। তারা চিৎকার করে বলেছিলেন দেহ কোথায় নিয়ে যাচ্ছে জানি না। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্ত চার আমাদের কি বলবেন? আপনার মেয়েকে বলছে খুন করা হয়েছে, ডাক্তার ডেড বডি নিয়ে চলে গেছে, আমরা জানিই না। ভাবুন ভাবুন কি অবস্থা তখন। এরপর আরো একটা কথা তারা বলেছিলেন টিভি 9 বাংলাকে। তিলোত্তমার বাবা মা বলেছিলেন মেয়ের দেহ সৎকার করার জন্য নাকি পুলিশ খুব তৎপর ছিল। কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হয়েছে। মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের মেয়ে ডেড বডি দাহ করা হয়েছে। আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে। যেই বডিটা চুল্লিতে চলে গেল আর কোনো পুলিশ ছিল না, সব চলে গেল, মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর থেকে আর কোনো কিছু না, কিন্তু কঠিন দায়িত্ব পালন করেছিল হাসপাতাল থেকে একেবারে দেহ পোড়ানো অবধি। আপনাদের সঙ্গে নয়, আমাদের সঙ্গে না। দেহটাকে কিভাবে তিলোত্তমাকে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে। তার মানে হাসপাতাল থেকে দেহ নিয়ে কত তাড়াতাড়ি সৎকার করা হবে দেহ, কিন্তু বাবা মাকে সঙ্গে নিয়ে নয়। এই প্রশ্নগুলো প্রথম থেকেই ছিল। সিবিআই এর আইনজীবী বলছেন যে ক্রাইম স্পট ট্যাম্পার হয়েছে। বাবা মা অভিযোগ করছেন প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। সুপ্রিম কোর্ট পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। সব মিলিয়ে বিষয়টা বেশ জটিল হয়ে দাঁড়াচ্ছে। আর এমন পরিস্থিতিতে সামনে এসেছে এই ভাইরাল ভিডিও, যেখানে একাধিক বহিরাগতের উপস্থিতি রয়েছে যাদের আরজিকর হাসপাতালের সঙ্গে সরাসরি কোনো যোগ নেই। কারা কারা ছিলেন সেটা আপনাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছি। এবার শোনা বা একটু জানার চেষ্টা করি যারা উপস্থিত ছিলেন তারা কে কি বলছেন। প্রথমেই আসা যাক প্রসূন চট্টোপাধ্যায়ের কথায়। পদ অনুযায়ী ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর তিনি। আরও একটা পরিচয় আছে তার, আরজিকরের প্রাক্তন এবং বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের তল্পিবাহক। প্রসূন চট্টোপাধ্যায়ের আরও একটা ছবি দেখাই আপনাদের। সন্দীপ ঘোষ যেদিন স্বাস্থ্য ভবনে লোক দেখানো পদত্যাগ করতে গিয়েছিলেন, সেদিন সন্দীপ ঘোষের একেবারে ছায়া সঙ্গী ছিলেন এই প্রসূন। শোনা যায় এই প্রসূন সন্দীপের ছায়া সঙ্গী সব সময়ের বরাবরের, কিন্তু সেদিন প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলে তার কি কাজ ছিল সে উত্তর এখনো কিন্তু আমরা পাইনি। এবার আসা যাক শান্তনুদের কথায়। পেশায় শান্তনুকে একজন আইনজীবী। তিনি কেন গিয়েছিলেন ক্রাইম স্পটে, তার সেখানে কি দরকার ছিল সেটাও জানার চেষ্টা করি আমরা। তার সঙ্গে যোগাযোগ করি আমরা টেলিফোনে। শুনুন শান্তনু কি বলছেন। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে, কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভেতরে সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু, ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের আইসিসি মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি। ওপিডি তে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেন আর নেক পেন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে,
একটা সেমিনার রুম। দেবাশিস সোম ছিলেন ওখানে? ওখানে দেবাশিস সোমকে দেখেছিলেন? কোথায় বলুন তো? ওই সেমিনার কক্ষ, প্লেস অফ অকারেন্স, ক্রাইম সিনে। সিন অফ ক্রাইমে আমার খেয়াল পড়ছে না, মনে হয় না ছিল উনি। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। হতে পারে। আপনি চেনেন দেবাশিস সোমকে? খেয়াল পড়ছে। আপনি দেবাশিস সোমকে চেনেন? মানে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে চিনি, বাট অতটা আমার কোনো প্রক্সিমিটি আপনার একদম পাশে দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারেননি? বেশি দূরে নয়। হতে পারে। হাড়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন আর তারপর হঠাৎ করেই তিনি সেমিনার রুমে পৌঁছে গেলেন শান্তনু। আর কি বলছেন আইসিসি, মানে ইনস্টিটিউশনাল কমপ্লেন্টস কমিটির সদস্য বলেই তার মনে হয়েছিল সেমিনার রুমে কিছু একটা ঘটেছে, সেখানে তার যাওয়া উচিত, তাই তিনি সেখানে চলে গিয়েছিলেন। রুমের ওই বাইরে ছিলেন তিনি আর কি। এরপর আসা যাক দেবাশিস সোমের কথায়। একজন ফরেনসিক চিকিৎসক, তিনি তো আরজি করেন কেউ নন, অন্তত সরকারি কাগজপত্র তাই বলছে। কিন্তু তিনি কেন গিয়েছিলেন ওই প্লেস অফ অকারেন্সে? এই দেবাশিস সোম এবং সন্দীপ ঘোষের সম্পর্ক নিয়ে TV9 বাংলার স্টুডিওতে বিস্ফোরক অভিযোগ করেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী। তার বাড়ি থেকে তল্লাশিও চালিয়ে এসেছে সিবিআই এর আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির রাডারে তিনি রয়েছেন। উনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, মানে উনি ফরেন্সিক মেডিসিনে স্কিলে মানে নেগেটিভ একটা কাজ করেছেন। কি করেছেন? ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টদেরকে পড়াবার, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের ক্রাইমে উনি পর্দা ঢাকতেন মানে উনি যে দুর্নীতিগুলো করতেন ওটাকে ভালো করে ইনি ফিনিশিং করে এরেস্ট করে দিতেন। এত ভাইটাল যেখানে মানে পিএম হচ্ছে, হ্যাঁ, সারা দেশ জুড়ে আপনি দেখলেন কি একটা মেয়ের এই ঘটনাটার পরে এবার এত বড় মানে গ্রস নেগলিজেন্স, কি একটা লোক ও তো ট্রেসপাসার, ও তো এখন কেউ নেই, তো সেখানেই বা কী করছিল? এটাও হতে পারে কি উনি কিছু তথ্য নষ্ট করে দিয়েছেন, যার ফলে সিবিআই কিছু বার করতে পারছে না। এবার আসা যাক রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়ের কথায়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে তাকে দেখা যাচ্ছে, তাকে দেখা যায়নি, কিন্তু তিনি TV9 বাংলার সঙ্গে ফোনে কথা বলার সময় নিজেই জানিয়েছেন ফোন পেয়ে তিনি গিয়েছিলেন আরজি কর হাসপাতালে, সঙ্গে ছিলেন আরো দুজন। তখন আমাদের কাউন্সিলিং মিটিং চলছিল, কাউন্সিলিং মিটিংটা আমি সুচিত্রাকে সঙ্গে সঙ্গে জানালাম, কারণ যে মেয়েটি মারা গেছে সে তো ডাক্তার, আমাদের কাউন্সিলের মেম্বার একজন, আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রেশন করা হয়। তখন মেডিকেল কাউন্সিল থেকে আমরা একটা টিম করে, ধরুন আমি, ডক্টর দে, বিরূপাক্ষ ছিল ওখানে, বিরূপাক্ষ, তারপর তাপস চক্রবর্তী, এরকম ভাবে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওখানে। শুনলেন তো, সুশান্ত বাবু কিন্তু নিজেই স্বীকার করলেন যে তারা গিয়েছিলেন। সুশান্ত বাবুর সঙ্গে ছিলেন আরো দুজন শাসক শিবিরের দুই চিকিৎসক নেতা, বিরূপাক্ষ বিশ্বাস আর অভিক দে। তাদের কাজটাই বা কি কারণে তারা সেখানে গিয়েছিলেন সেটাও খুব একটা স্পষ্ট নয়। শোনা যায় দুজনই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। এর মধ্যেই বিরূপাক্ষ বিশ্বাসের একটা পুরনো ছবি আমাদের মাথায় এলো। 2022 সালের কথা। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের মারধর করার ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাসকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাটা কোভিড কালে। শোনা যায় ক্ষমতার অপব্যবহার আর বদলির বিনিময়ে টাকা তোলার জন্য জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়েছিল সন্দীপ ঘোষ, নির্মল মাঝি ঘনিষ্ঠ এই চিকিৎসক নেতার বিরুদ্ধে। প্রশ্ন একটা জায়গাতেই, কেন ক্রাইম স্পটের ধারে পাশে এরা উপস্থিত ছিলেন, কি করছিলেন, কেন করছিলেন এবং কেন গেছিলেন তারা, কি জন্য গিয়েছিলেন তারা? এই প্রশ্নেই এখন সব থেকে বড় করে ঝড় উঠেছে। সেমিনার রুম, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন এখন। ফরেন্সিক এক্সপার্ট যদি ক্রাইম সিনে গিয়ে দেখে থাকেন তাহলে কি করে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হলো? নিশ্চয়ই তার পরামর্শ নেওয়া হয়েছে এবং তার মতো অভিজ্ঞ একজন চিকিৎসক নিশ্চয়ই বুঝেছেন এটা খুন, তাহলে তাকে আত্মহত্যা বলে চাউর করা হলো কেন? পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেমিনার হলে গিয়েছিল। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে, রাজ্য সরকারের মুখ বাঁচাতে,
রাজ্য সরকারের নির্দেশে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাড়িতে গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, আশেপাশে পাড়ার লোকজন ছুটে আসে, এসে সেই ঘরে দাঁড়িয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কারা গেল না, কেন গেল ইত্যাদি সেই প্রশ্নটা, এবং এই জিনিস সব থেকে ভালো উত্তর দিতে পারবে সিবিআই যারা তদন্ত করছে। সারাদিন ধরে সবার আগে ভিডিও দেখিয়েছি আমরা, প্রশ্ন করেছি আমরা, বিরোধীরা সরব হয়েছে, আর তারপরেই আমরা দেখলাম সন্ধ্যায় লালবাজার থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি বললেন ঘটনাস্থলে কোনো বহিরাগত ছিল না, সেমিনার রুমের ভিতরে 40 ফুট কর্ডন করা ছিল, 40 ফুট কর্ডন করা এলাকার মধ্যেই দেহ ছিল, বাকিরা বাইরে জড়ো হয়েছিলেন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ইনফ্যাক্ট যেখানে দেখুন ছবিও দেখিয়েছি আমরা, প্রশ্ন উঠেছে এবং বারবার করে যে কথা উঠেছে যে ক্রাইম স্পটের মধ্যে কেন বহিরাগতরা রয়েছে, কেন তারা সেখানে উপস্থিত ছিলেন, এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। আরও প্রশ্ন থাকছে একটা ব্রেকের পর ফিরছি।